হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা পড়ব ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি ছোট গল্পটির সামারি। প্রথমেই জেনে নিই ক্যাথরিন ম্যানসফিল্ডের সম্পর্কে একটু সামান্য তথ্য। ক্যাথরিন ম্যানসফিল্ড জন্ম 14ই অক্টোবর 1888 সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটন নামক জায়গাতে। মৃত্যু 9ই জানুয়ারি 1923 সালে ফ্রান্সে। ক্যাথরিন ম্যানসফিল্ডের 3বার বিয়ে হয়। তার মধ্যে তার তৃতীয় হাজবেন্ডের নাম জন মিডলটন মারি। ক্যাথরিন ম্যানসফিল্ড একজন আন্তর্জাতিকভাবে বিখ্যাত রাইটার ছিলেন এবং তার খ্যাতির অন্যতম কারণ ছিল তার মডার্নিস্ট শর্ট স্টোরিজ। তিনি মূলত তার ছোট গল্প লেখার জন্যই বিখ্যাত ছিলেন। আর এই এতগুলি ছোট গল্পের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো দ্য ব্লিস, দ্য ডলস হাউস, দ্য ফ্লাই, আ কাপ অফ টি, দ্য ক্যানারি, মিস ব্রিল এবং আমাদের এই গল্পটি দ্য গার্ডেন পার্টি। দ্য গার্ডেন পার্টি সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন জেনে নিতে হবে। যেমন আমাদের এই ছোট গল্প দ্য গার্ডেন পার্টি মূলত পাবলিশড হয়েছিল 1922 সালে এবং এটি যে পত্রিকায় পাবলিশ হয় সেটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা যার নাম ছিল স্যাটারডে ওয়েস্টমিনস্টার গেজেট। পরবর্তীকালে এই ছোট গল্পটি একটি ছোট গল্প সংকলনে পাবলিশ হয়, যেখানে দ্য গার্ডেন পার্টি ছাড়াও অন্যান্য অনেক ছোট গল্প ছিল এবং সেই বইটির নাম হয় দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ। দ্য গার্ডেন পার্টির গল্পটির সেটিংটি আমরা দেখতে পাই যে অ্যাটমসফিয়ার বা যে অ্যাম্বায়েন্সের কথা বলে সেটা খানিকটা ওয়েলিংটনের সাথে সিমিলার। আর আমরা একটু আগেই জেনেছি যে ওয়েলিংটন ছিল আমাদের ক্যাথরিন ম্যানসফিল্ডের জন্মস্থান। তার ছেলেবেলা কিন্তু ওয়েলিংটনেই কাটে। আর এই দ্য গার্ডেন পার্টির যে অ্যাটমসফিয়ার, দ্য অ্যাম্বায়েন্সটা আমরা দেখতে পাই সেটা খানিকটা ওয়েলিংটনের সাথে সিমিলার বা একই রকম। এই গল্পটি থার্ড পার্সন ন্যারেটিভে লেখা হয়। থার্ড পার্সন ন্যারেটিভ মানে যেখানে তৃতীয় ব্যক্তি গল্পটি বলে, মানে গল্পের কথক গল্পের মধ্যে উপস্থিত থাকে না। মানে ফার্স্ট পার্সন ন্যারেটিভে যেরকম অথর বলে থাকেন যে আমি দেখেছি, আমরা আছি, বা গল্পের মধ্যে উনি উপস্থিত এবং উনি দেখে বাকিটা বর্ণনা করছেন, কিন্তু তৃতীয় ব্যক্তির ন্যারেটিভের ক্ষেত্রে, থার্ড পার্সন ন্যারেটিভের ক্ষেত্রে কথক বা যিনি ন্যারেটর গল্প বলছেন তিনি কিন্তু গল্পের মধ্যে উপস্থিত থাকেন না, তিনি গল্পটা বাইরে থেকে দেখে বলছেন, এমনভাবে বর্ণনা করা হয়। এই গল্পের মধ্যে যে থিমগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে থিমটি সেটা হচ্ছে ক্লাস ডিভিশন, মানে শ্রেণী বৈষম্যতা, মানে সমাজের উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে ভেদাভেদ। তারা কি, মানে উচ্চবিত্ত লোকেরা নিম্নবিত্ত বা যারা পয়সায় প্রতিপত্তিতে তাদের থেকে নিচু বা নিম্ন বলে যাদের তারা মনে করে, তাদের প্রতি তারা কি রকম অনুভব করেন, তাদের অনুভূতি, এই পুরো গল্পের মধ্যে কিন্তু এই থিমটি রয়েছে, শ্রেণী বৈষম্য, শ্রেণী ভেদাভেদের থিমটি। আচ্ছা, এরপর আমরা চলে যাব ক্যারেক্টার্সে। দ্য গার্ডেন পার্টি গল্পটি একটি ছোট গল্প হলেও এখানে প্রচুর ক্যারেক্টার্স আছে, প্রচুর চরিত্র আছে। তাই জন্য আমরা যদি একটুখানি আগে চরিত্রগুলোর নাম জেনে নিই বা কারা রয়েছে একটু জেনে নিই, তাহলে পরে গল্পটি পড়তে আমাদের সুবিধা হবে। প্রথমেই আছে লরা শেরিডেন। লরা শেরিডেন হচ্ছে আমাদের গল্পের প্রোটাগনিস্ট বা মুখ্য চরিত্র। লরা শেরিডেন মিস্টার শেরিডেন আর মিসেস শেরিডেনের মেয়ে। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই যে দ্য গার্ডেন পার্টি, মানে গার্ডেনে যে পার্টির আয়োজন করা হচ্ছে, এটা এই শেরিডেনদের বাড়িতেই আয়োজন করা হচ্ছে। মিস্টার অ্যান্ড মিসেস শেরিডেনদের বাড়িতে এই গার্ডেন পার্টি হচ্ছে। মিস্টার আর মিসেস শেরিডেনের 4জন সন্তান। সব থেকে বড় সন্তান হচ্ছে লরি। লরি হচ্ছে লরার বড় ভাই, লরি শেরিডেন। তারপরে লরা শেরিডেন, তারপরে হচ্ছে মেগ, আর
লাস্টে হচ্ছে তাদের ছোট মেয়ে হোজে, হোজে শেরিডান। এখানে জের উচ্চারণ হচ্ছে না, তাই জন্য হোজে শেরিডান বলছি। তাহলে মিস্টার আর মিসেস শেরিডানের বড় সন্তান হচ্ছে লরি, লরি শেরিডান, এবং তারপরে বোন হচ্ছে লরা, তারপরের বোন হচ্ছে মেগ, আর তারপরে হচ্ছে হোজে। এছাড়াও আমরা আরো কিছু ক্যারেক্টার্স দেখতে পাই এই শেরিডান ফ্যামিলি বাদে, যেমন কিটি মেইটল্যান্ড। কিটি মেইটল্যান্ড হচ্ছে আমাদের লরার এক ভালো বন্ধু, এবং শুধু তাই নয়, এই পার্টিতে আসা একটি গেস্টও ছিল কিটি। তারপরে আছে সেডি। সেডি হচ্ছে একজন ফিমেল হাউস সার্ভেন্ট, মানে লরাদের বাড়িতে শেরিডান ফ্যামিলিতে কাজ করে এমন একজন পরিচারিকা। হান্স, হান্স হচ্ছে শেরিডানদের বাড়িতে কাজ করা একজন চাকর। কুক মানে রাঁধুনি, শেরিডানদের ফ্যামিলিতে যে রাঁধুনি রান্না করেন তাকে কুক বলেই এখানে বলা হয়ে থাকে। এছাড়া কিছু ওয়ার্কার্সদের আমরা দেখতে পাই যারা এসেছিল গার্ডেন পার্টিতে মার্কি টানাতে। মার্কি মানে এক ধরনের তাঁবু। তো গার্ডেন পার্টি হবে বলে তাঁবু টানাতে কিছু ওয়ার্কার আসে, তাদেরও আমরা দেখতে পাই। তারপরে আর কে আছেন? মিস্টার স্কট। মিস্টার স্কট হচ্ছেন লরাদের একজন প্রতিবেশী, যিনি সমাজে পয়সা এবং প্রতিপত্তিতে লরাদের মতন উচ্চবিত্ত স্টেটাসে বিলং করেন না। এবং আমরা জানতে পারি পরবর্তীকালে যে মিস্টার স্কট তিনি মারা যাবেন। এম স্কট হচ্ছেন মিস্টার স্কটের স্ত্রী। এম স্কট মানে মিসেস স্কট, মিস্টার স্কটের স্ত্রী, যিনি পরবর্তীকালে বিধবা হয়ে যাচ্ছেন। আরেকজন ক্যারেক্টার এমস সিস্টার, মানে এম স্কট মিসেস স্কটের যে বোন। এই হচ্ছে মূলত যে চরিত্রগুলো আমরা এই গল্পে পেয়ে থাকি। এইবার আমরা চলে যাব আমাদের দ্য গার্ডেন পার্টির সামারিতে। গল্পটি ভালো করে বোঝার জন্য আমি এখানে ৩ ভাগে ভাগ করে নিয়েছি গল্পটাকে। প্রথম হচ্ছে প্রিপারেশন অফ গার্ডেন পার্টি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গার্ডেন পার্টি নিয়ে আমাদের আলোচনা, সেই গার্ডেন পার্টির যে প্রিপারেশন, যে আয়োজন, সেটা নিয়ে বলা হচ্ছে। তো শুরু করি। যখন গল্পটি প্রথম শুরু হয় তখনই ওয়েদারের ডেসক্রিপশন দেওয়া হয়, মানে সেই দিনের সকাল, আবহাওয়া, তার কথা বলা হয়। এবং এটা বলা হয় মোর পারফেক্ট ডে ফর আ গার্ডেন পার্টি। সেই দিনের সকালটা, সেদিনের আবহাওয়া এতটাই সুন্দর মনোরম ছিল যে এর থেকে পারফেক্ট ডে হতে পারে না একটা গার্ডেন পার্টির জন্য। কিরকম ছিল সেই দিনের সকাল? উইন্ডলেস মানে সেরকম হাওয়া বইছিল না। ওয়ার্ম মানে উষ্ণ ছিল, খুব ঠান্ডা না, খুব প্রচন্ড গরম না, উষ্ণ ছিল। দ্য স্কাই উইদাউট আ ক্লাউড, স্কাইতে মানে আকাশে কোনো মেঘ ছিল না, মেঘহীন আকাশ। এবং লাইট গোল্ডেন হেজ, হালকা সোনালি সূর্যের কিরণ আসছিল। এইরকম সুন্দর একটি সকাল থেকে, সকালের বর্ণনা দিয়ে আমাদের গার্ডেন পার্টির দিনটা শুরু হয়। মানে যেদিন সন্ধেবেলায় গার্ডেন পার্টির আয়োজন হবে সেদিন সকালের বর্ণনা এরকম ভাবে দিচ্ছেন, আর বলছেন এর থেকে সুন্দর ডে, পারফেক্ট ডে হতে পারে না একটা গার্ডেন পার্টির জন্য। এরপর আমরা দেখছি যখন গার্ডেন পার্টি হবে, মানে পার্টিটা গার্ডেনে আয়োজন করা হবে, তাহলে সব থেকে ব্যস্ততা কার মধ্যে থাকবে? অবভিয়াসলি গার্ডেনারের মধ্যে, মানে মালি। তাই মালি সকাল থেকে, সেই ভোরবেলা থেকে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি সুন্দর সবুজ ঘাসে ঢাকা উঠোনের ঘাসগুলোকে কেটে ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করছেন। আর যেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে ঘাসগুলো, গাছগুলো, ছোট ছোট যে চারা গাছ রয়েছে, সব চকচক করছে। এখানে আমরা বেশ কয়েকটি ফুলের নাম পাই, যেমন ডেইজি, ল্যাভেন্ডার। কিন্তু সব থেকে আকর্ষণীয় যে ফুলটি আমাদের শেরিডান ফ্যামিলির গার্ডেনে দেখা যায়, সেটি হলো রোজ, মানে গোলাপ। এমনকি এটাও বলা হচ্ছে যে দেখে মনে হয় যে গোলাপ এক রাতে যেন অনেকগুলো ফুটেছে, যেন মনে হচ্ছে সমস্ত গার্ডেনটা এক রাতের মধ্যে গোলাপ ফুলে ভরে গিয়েছে। আর সেই জন্যই যেন গার্ডেনটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। দেখে মনে হচ্ছে যেন সেলেস্টিয়াল বিইংসরা, মানে স্বর্গের থেকে দেবতারা এসে, দেবদূতরা এসে এই সুন্দর বাগানটাকে আশীর্বাদ করেছে, যে কারণে বাগানটা নাকি এত সুন্দর দেখাচ্ছে।
লরাদের বাড়ির বাগানটা খানিকটা এরকম দেখতে ছিল। প্রথমত বেশ কিছু, আমি যেরকম বললাম যে ওয়েদারটা কেমন ছিল, সেদিনের সকালটা খুব সুন্দর ছিল, মনোরম ছিল। এছাড়া একটা ক্যারাকাস ট্রি ছিল গার্ডেনের কোণায়। ক্যারাকাস মানে হচ্ছে করমচা গাছ। একটা ক্যারাকাস ট্রি ছিল। আর আমি একটু আগেই বললাম ল্যাভেন্ডার ছিল, ডেইজি ছিল, আর প্রচুর গোলাপ ফুল ছিল। এখানে একটা পার্টিকুলার জিনিসের নাম মেনশন করা হয় যে এই গার্ডেনে, লরাদের বাড়ির বা শেরিডেনদের বাড়ির এই গার্ডেনে রোজেট বলে জিনিস ছিল। রোজেট মানে কি? যখন চারিদিকে ঘাসে ব্যারিকেড করা হয়, ঘাসের একটা বাউন্ডারি দেওয়া হয়, এবং মাঝে গোলাপ ফুলের যে গাছটা বা গুচ্ছটা রাখা হয়, এই পার্টিকুলার প্যাটার্নটাকে বলা হয় রোজেট। আর শেরিডেনদের বাগানে নাকি প্রচুর এরকম রোজেট ছিল। আচ্ছা, এরপর চলে যাই আমরা ফ্যামিলির কথায়। যাদের বাড়িতে গার্ডেন পার্টি হবে, যাদের বাড়িতে গার্ডেন পার্টি হবে তারা হলো শেরিডেন ফ্যামিলি। তো সকালবেলায় দেখা যাচ্ছে যে মিসেস শেরিডেন তার 3জন মেয়ের সাথে ব্রেকফাস্ট করছেন। ওনাদের এখনো ব্রেকফাস্ট সারা হয়নি। ইতিমধ্যে মিসেস শেরিডান লরাকে বলেন যে কিছু ওয়ার্কার্স আসবে, তারা মার্কি টানাতে আসবে। মার্কি কথাটার মানে কি? মার্কি হচ্ছে তাঁবু, এটাকে বলা হয় মার্কি। যখন গার্ডেনে বা যখন কোনো পার্টিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে বাইরে, তাই ছাউনি দেওয়ার জন্য এরকম টেন্টের ব্যবস্থা করা হয়, তাঁবুর ব্যবস্থা করা হয়। একে বলা হয় মার্কি। তো এই মার্কি টানানোর জন্য কিছু ওয়ার্কার্স আসবে, এবং মিসেস শেরিডান লরাকে বলেন যে তুমি গিয়ে এই যে কর্মচারীরা আসবে তাদের পর্যবেক্ষণ করবে, সুপারভাইজ করবে। এবং তিনি কেন বলেন যে লড়াই যেতে পারবে? ওনার 3 মেয়ের মধ্যে লড়াই হচ্ছে একমাত্র এলিজেবল, উপযুক্ত, যে কিনা এই এই কাজটা, এই সুপারভিশনের কাজটা নিতে পারবে। কারণ ওনার মতে 3 মেয়ের মধ্যে লড়াই হচ্ছে আর্টিস্টিক, মানে লড়ার মধ্যে শিল্পী সত্তা বোধ আছে। ও বোঝে কোনটা কোনটা দেখতে সুন্দর হবে, কোনটা দেখতে খারাপ হবে। তো এটা ওই যে 3 মেয়ে রয়েছে শেরিডানের, তার মধ্যে লড়া ভালো বোঝে। আর এছাড়াও কারণ আছে যে কারণে মেঘ আর হোজে যেতে পারবে না। প্রথম কথা হচ্ছে মেঘ, সে সদ্য স্নান করে বেরিয়েছে এবং তার মাথায় এরকম গ্রিন কালারের একটা টার্বান, মানে পাগড়ি করা রয়েছে। চুল যেহেতু ভেজা এখনো, তা একটা পাগড়ি মতন বাঁধা রয়েছে, এবং সে স্নান করে এসে সদ্য কফি খাচ্ছে। তাই জন্য মেঘ যেতে পারবে না। আর হোজে যে কিনা ছোট, সে খানিকটা প্রজাপতির মতন উড়ে উড়ে বেড়াচ্ছে, মন উড়ু উড়ু, ওর কাজে সেরকম মন নেই। ও একটা কিমোনো জ্যাকেট পরে বসে আছে। তাই জন্য মিসেস শেরিডানের মতে লড়াই হচ্ছে যে কিনা এই কাজটার জন্য উপযুক্ত ক্যান্ডিডেট। তারপরে দেখতে পাচ্ছি আমরা যে বাগানে ওয়ার্কার্সরা আসছে, এবং তারা মার্কি টানানোর জন্য বিভিন্ন লোকেশন নিয়ে আলোচনা করছে যে গার্ডেনের কোথায় এই তাঁবু বা মার্কিটা টানানো যায়। লরা তাদের সাথে কথা বলছে, এবং কথা বলতে গিয়ে লরা উপলব্ধি করছে যে এই যে ওয়ার্কাররা নিজেরা কথা বলছে, তারা কি সুন্দর ফ্রেন্ডলি এবং ন্যাচারাল ওয়েতে কথা বলছে, শুধুমাত্র একে অপরের সাথে না, লরার সাথেও। এবং ওদের নিজেদের মধ্যে ডাকখোঁজ দেখেও লরার বেশ ভালো লাগছে যে ওরা কি সুন্দর গান গেয়ে কথা বলে, একে অপরের নাম ধরে ডাকছে। এই জিনিসগুলো ওর খুব ভালো লাগে, কারণ ও যে যেসব জায়গায় যায় বা যাদের সাথে মেশে, উচ্চবিত্ত পরিবারের লোকজনরা, তারা খুব ফর্মালি কথা বলে, তাদের মধ্যে আন্তরিকতা কম বলে লরার মনে হচ্ছে। এবং এখানে একটি পার্টিকুলার কর্মচারীকে দেখে লরার বেশ ভালো লাগে, যে কিনা কি সুন্দর করে ল্যাভেন্ডার ফুল তুলে নিয়ে তার গন্ধটাকে শুঁকছে। সেটা দেখে লরা বলে যে না, এ বোঝে প্রকৃতির ছোটখাটো সৌন্দর্যগুলোকে উপভোগ করতে বা উপলব্ধি করতে, সে জানে। এই ধরনের ইন্টারাকশন দেখে লরার মনে হয় যে যদি ও যে পার্টিতে যায়, মানে যেসব পার্টিতে লরা যায় সেখানে সব উচ্চবিত্ত পরিবারের লোকেরা যায়, সেখানে এরকম লোক কেন থাকে না, যারা কিনা এরকম ন্যাচারালি ফ্রেন্ডলি ওয়েতে কথা বলতে পারবে, মিশতে পারবে। এটা দেখে লরা ভাবতে থাকে যে এখানে একটা শ্রেণী বৈষম্যের শ্রেণী বিভেদ আছে, যেটা ও বুঝতে পারে যে উচ্চবিত্তদের মধ্যে এবং নিম্নবিত্তদের মধ্যে ইন্টারাকশনে একটা বড় পার্থক্য আছে। এবং এখানে লরা ভাবে যে যদি ও একটা ওয়ার্কিং গার্ল হতো, ওয়ার্কিং গার্ল মানে হচ্ছে ওয়ার্কিং ক্লাস গার্ল, যারা
বাইরে ম্যানুয়ালি কাজ করে মানে পরিশ্রম করে সেরকম একটা মেয়ে হলে বেশ ভালো হতো। লরা এরকম ভাবতে থাকে। ইতিমধ্যে আমরা দেখতে পাই যে বাড়ির ভেতর থেকে একটা টেলিফোন কল আসে। টেলিফোন কলের জন্য লরাকে বাড়ির ভেতরে ডাকা হয়। ফোনটা কে করেছিল? করেছিল লরার বন্ধু কিটি মেটল্যান্ড। এখানে লরা ফোনে কথা বলার সময় কিটিকে ওদের বাড়িতে শুধু পার্টিতে ইনভাইট করে না, এবং এটাও বলে যে ও যেন পার্টির আগে লাঞ্চের সময় ওদের বাড়িতে চলে আসে। ইতিমধ্যে সেডি, মানে যে শেরিডানদের বাড়ির একজন কর্মচারী, পরিচারিকা, সে এসে জানায় যে ফ্লরিস্টের কাছ থেকে একটা ডেলিভারি এসছে। ফ্লরিস্ট মানে ফুলের দোকানে লোকের কাছ থেকে একটা ডেলিভারি এসছে। ডেলিভারিটা কি ছিল? মেনি ট্রেজ অফ লিলিজ, যেটা কিনা মিসেস শেরিডান উইমজিক্যালি কিনেছেন। মানে গতদিন মিসেস শেরিডান কোনো কারণে রাস্তায় বাইরে গিয়েছিলেন, সেখানে তিনি একটা ফুলের দোকানে বাইরে প্রচুর লিলি দেখেছিলেন। আর ওনার মনে হয় যে এই লিলিগুলো আজকের গার্ডেন পার্টির জন্য বাড়িতে সাজাতে খুব ভালো হবে, যে কারণে উনি হুইমজিক্যালি, ওনার মনে হয়েছে তাই উনি অনেক অনেক মানে প্রয়োজনের অতিরিক্ত প্রচুর লিলি কিনে আনেন, মানে অর্ডার করেন। সেই অর্ডারটাই ডেলিভারি দিতে এই ফুলের দোকানের লোক এখন এসেছে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে ফুলগুলি রাখার ইনস্ট্রাকশন দেওয়ার পর লরা এবং তার মা চলে যাচ্ছে ঘরের ভিতরে, যেখানে দেখতে পাচ্ছি হোজে, মানে ওদের যে ছোট বোন, সে গান প্র্যাকটিস করছে, এবং তার সাথে কে রয়েছে? মেঘ, যে কিনা পিয়ানো বাজাচ্ছে। হোজে গান করছে, মেঘ পিয়ানো বাজাচ্ছে, আর লরা ওর মা দুজনে গান শুনছে। এখানে একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পাই যে যে গানটা ও যে গানটা করছিল, সেই গানটা পার্টিকুলারলি স্যাড সং, খুব একটা হ্যাপি সং নয়। কিন্তু হোজে যখন গান করছিল ওর মুখে একটা স্মাইল ছিল। কেন? এর থেকে আমরা বুঝতে পারি যে অনেক সময় উচ্চবিত্ত পরিবারের লোকেরা নিজেদের ট্যালেন্ট শো করতে চায়। এখানে মেঘ আর হোজে এই পুরো পারফরমেন্সটা রেডি করছিল, পিয়ানো বাজাচ্ছিল, গান করছিল, এই কারণে যে যদি পার্টিতে কোনো গেস্ট বলে তাহলে ওরা ওদের ট্যালেন্টটা শো করতে পারবে। তো এখানে আমরা দেখতে পাই যে উচ্চবিত্ত পরিবারের লোকেরা অনেক সময় নিজেদের ট্যালেন্ট শো করার জন্য যে যেটা শিখছি বা যেটা বুঝছি তার এসেন্সটা নিতেই ভুলে যায়। একটা স্যাড সং গান গাইবার ক্ষেত্রে তার মধ্যে কোনো অনুভূতি নেই হোজে যখন গাইছে, তাই জন্যই তার মুখে একটা অদ্ভুত ধরনের হাসি, কারণ সে মানে না বুঝে বা অনুভূতি না দিয়ে গানটা করছে। ঠিক যেমন মিসেস শেরিডান, একটু আগেই আমরা দেখলাম যে লিলি কিনছেন যখন মিসেস শেরিডান, জাস্ট ওনার মনে হয়েছে, তাই জন্য উনি প্রয়োজনের অতিরিক্ত, লাগবে কি লাগবে না আমার দেখার দরকার নেই, প্রচুর পরিমাণে লিলির অর্ডার দিয়ে দিয়েছে। তার মানে উচ্চবিত্ত পরিবারের এই ইম্পালসিভনেস, মানে ঝোঁকের বশে কাজ করা, এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এরপরে মিসেস শেরিডান লরাকে ইনস্ট্রাকশন দেন যে কিছু ফ্ল্যাগ বানাতে হবে। ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা, যে পতাকাগুলো স্যান্ডউইচের ওপরে রাখা হবে, খানিকটা এরকম দেখতে। যখন অনেকগুলি স্যান্ডউইচ একসাথে সার্ভ করা হয় তো সেখানে অনেক ধরনের স্যান্ডউইচ থাকে, এবার সেটা চিহ্নিত করার জন্য ছোট ছোট ফ্ল্যাগ ওপরে লাগিয়ে দেওয়া হয়, যাতে যারা খাচ্ছেন তারা বুঝতে পারেন যে কোন ধরনের স্যান্ডউইচ ওইটা, সেটা চিহ্নিত করতে পারেন। তাই জন্য ছোট ছোট ফ্ল্যাগ লাগানো হয়। আর এই ছোট ছোট ফ্ল্যাগগুলো আনার জন্যই লরার মা লরাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। আচ্ছা, এটা হলো লিলি ফুল। এরকম অনেক ধরনের লিলি মিসেস শেরিডান ফুলের দোকান থেকে অর্ডার করেছিলেন। লরা এবং হোজে যখন ওই স্যান্ডউইচের জন্য যে ফ্ল্যাগগুলো আনানো হয়েছে সেগুলো ওদের বাড়ির ফ্যামিলির কুককে, মানে রাঁধুনির কাছে দিতে যায়, কারণ রাঁধুনি সব রান্না করছেন, তিনি ফ্ল্যাগগুলো লাগাবেন। তাই জন্য লরা এবং হোজে কুককে, রাঁধুনিকে ওই ফ্ল্যাগগুলো দিতে যান, এবং সেখানে গিয়ে ওরা জানতে পারে যে গডবার্স বেকারি থেকে একজন লোক এসছেন, যিনি ক্রিম পাফস দিতে এসেছেন। গডবার্স বেকারি হচ্ছে ওখানকার একটা দোকান, যেখানে গডবার্স একটা দোকান, বেকারির দোকান, যেখানে ভালো মন্দ পেস্ট্রি এবং কেক এগুলো পাওয়া যায়। ক্রিম পাফ হচ্ছে এটা।
এরকম দেখতে হয়। তো এই ক্রিম পাফগুলি এই গডবার্স বেকারি থেকে ডেলিভারি দিতে এসেছে একটি লোক, এবং সেই লোকটির কাছ থেকেই লরা একটি খবর পায়। একটি মর্মান্তিক ঘটনা সম্পর্কে ওরা জানতে পারে। মিস্টার স্কট বলে একজন আছেন, যিনি কিনা ওদেরই নেইবার হয়, আমাদের লরাদেরই পাশের প্রতিবেশী হয়, কিন্তু যিনি সমাজে ওদের থেকে নিম্নবিত্ত শ্রেণীতে বিলং করেন। সেই মিস্টার স্কট আজকে মারা গিয়েছেন। কি করে মারা গিয়েছেন? মিস্টার স্কট ছিলেন একজন ক্যাবি ড্রাইভার। ক্যাবি ড্রাইভার মানে হচ্ছে যারা তখনকার দিনে এরকম ঘোড়ায় টানা গাড়ি চালাতো, প্যাসেঞ্জারদের ক্যারি করে নিয়ে যেত বা অন্য কোনো জিনিসপত্র বহন করে নিয়ে যেত, এরকম টাইপের একটা ঘোড়ায় টানা গাড়ি করে। তো মিস্টার স্কট তিনি মারা গেছেন কি করে? এই ঘোড়ায় টানা গাড়ি যে কার্টটা, সেটা থেকে পড়ে গিয়ে ঘোড়াটা কোনো মতে বিচলিত হয়ে গিয়েছিল, তাই কার্ট থেকে মিস্টার স্কট মাটিতে পড়ে যান এবং তার ফলে তার মৃত্যু হয়। এই মিস্টার স্কটের অ্যাক্সিডেন্টের খবরটা গডবার্সের লোকটার থেকে, ডেলিভারির লোকটার থেকে আমাদের লরা এবং হোজে ওরা জানতে পারছে, এবং এটাও জানতে পারছে যে মিস্টার স্কট যখন মারা গিয়েছেন তার বাড়িতে এখন রয়েছেন তার বিধবা স্ত্রী এবং 5 জন ছোট ছোট সন্তান। এই খবর শুনে লরা এক্সট্রিমলি বিচলিত হয়ে যায়। ওর খুব খারাপ লাগে এবং ও সঙ্গে সঙ্গে বলে যে আমাদের তো পার্টি ক্যান্সেল করে দেওয়া উচিত, কারণ এই মিস্টার স্কট হচ্ছে আমাদেরই প্রতিবেশী, আমাদের বাড়ির থেকে একটু দূরে থাকেন। আর আমরা যদি বাড়িতে এরকম আজকের দিনে যখন আমরা জানতে পারছি যে মিস্টার স্কট মারা গিয়েছেন, আমরা আমাদের বাড়িতে এত বড় আড়ম্বর করে পার্টি করব, এটা তো দেখতে ভালো লাগে না। তাই জন্য লরা সঙ্গে সঙ্গে পার্টি ক্যান্সেল করার কথা বলে, যেটা শুনে হোজে সঙ্গে সঙ্গে ডিসএগ্রি করে যে না, পার্টি কেন ক্যান্সেল হবে। এবং যখন ওদের দুজনের মধ্যে এই বিষয়ে আর্গিউমেন্ট হয়, হোজে এবং লরার মধ্যে, তখন লরা ওকে বোঝাতে পারে না এবং ওর মার কাছে যায়, মিসেস শেরিডানের কাছে আবেদন করতে, আর ওর কথাটা জানায় যে কেন ও পার্টিটা ক্যান্সেল করতে চাইছে। কিন্তু কি হলো, মিসেস শেরিডান মানে লরার মা সঙ্গে সঙ্গে ওকে বলল যে তোমার চিন্তাটার কোনো কারণ নেই, তোমার চিন্তাটা ব্যর্থ। কারণ ওয়ার্কিং ক্লাস পিপলরা এই হার্ডশিপে, মানে শ্রম বা কষ্ট, এই জীবনটাতে অভ্যস্ত। তারা আমাদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করে না, মানে আমরা যারা উচ্চবিত্ত তাদের কাছ থেকে ওরা কিছু আশা করে না, কারণ ওদের আশা করতে নেই। এই কথাটা শুনে লরার খুব খারাপ লাগলো। লরা তাও বুঝতে পারছে না যে কেন, কেন এই শ্রেণী বৈষম্য, শ্রেণী ভেদাভেদ। সেই সময় মিসেস শেরিডান, লরার মা, ওকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, ওর মনটাকে অন্যদিকে, অন্য পথে চালিত করার জন্য ওকে একটা সুন্দর কালো রঙের টুপি দেয়, এবং যে টুপিটাতে একটা বড় লম্বা স্ট্রিমার ঝুলতে থাকে, এরকম খানিকটা দেখতে। এটাকে স্ট্রিমার বলা হয়, বড় লম্বা ফিতে আর কালো রঙের টুপি, খানিকটা এরকম দেখতে হয়। তো মিসেস শেরিডান লরাকে এরকম একটা সুন্দর বিউটিফুল ব্ল্যাক হ্যাট গিফট করে, এবং ওটা নিয়ে বর্ণনা করতে করতে লরার এই ট্র্যাজেডিটা সম্পর্কে, এই যে মিস্টার স্কটের মৃত্যু সম্পর্কে সাময়িকভাবে, সম্পূর্ণভাবে ভুলে যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গার্ডেন পার্টি, আমাদের যে পার্টির আয়োজন শুরু থেকে হচ্ছে, সেই পার্টিটা যে সন্ধেবেলায় হচ্ছে, তখন কি হচ্ছে, আহ লরা প্রথমে মরাল কনফ্লিক্টে ভুগতে থাকে। মরাল কনফ্লিক্ট মানে নৈতিকভাবে একটা দ্বন্দ্ব ওর মনে চলতে থাকে, যে ওর মনে হচ্ছে পার্টিটা করাটা উচিত না, এত আনন্দ এত আড়ম্বর হওয়া উচিত না, যেখানে পাশেই আমাদের প্রতিবেশী মারা গিয়েছেন। কিন্তু যখন পার্টি হয়, পার্টির সময় তখন প্রচুর গেস্ট আসে, গান বাজনা বাজে, এবং সবাই এই বিলাসবহুল আয়োজনে একেবারে মত্ত হয়ে ওঠে। তখন এত ব্যস্ততার মধ্যে লরা কিন্তু ভুলে যায় ওই ট্র্যাজেডির কথা, মিস্টার স্কটের কথা। কিন্তু যখন পার্টি শেষ হয়, তখন সমস্ত গেস্টরা যখন চলে যান, শুধুমাত্র মিস্টার শেরিডান, মিসেস শেরিডান এবং তার সন্তানরা, মানে শেরিডান ফ্যামিলি বসে আছে, তখন হঠাৎ করে লরার বাবা মিস্টার শেরিডান মিস্টার স্কটের মৃত্যুর কথাটা
তোলেন যে, শুনতে পেরেছো? তোমরা কি জানো যে মিস্টার স্কট মারা গিয়েছেন আজকে?" এই প্রসঙ্গে যখন কথা বলে, তখন লরার মনে আবার সেই কষ্ট ফিরে আসে। এই সময় মিসেস শেরিডান একটা কথা বলেন যে, "হ্যাঁ, তাই তো। ওরা আমাদের প্রতিবেশী হয়। তাহলে আমাদের উচিত ওদের প্রতি সান্ত্বনা জানানো। তাহলে কি করব? আমরা আমাদের সান্ত্বনা জানাবো কি করে? ওদের পার্টিতে বেঁচে যাওয়া মানে উচ্ছিষ্ট কিছু স্যান্ডউইচ এবং অন্যান্য মিষ্টান্ন বা খাবার-দাবার সেটা একটা বাস্কেটে ভরে সেটা ওদের বাড়িতে, যাদের বাড়িতে মারা গিয়েছেন মিস্টার স্কটের বাড়িতে পাঠাবেন অ্যাজ চ্যারিটি। কারণ ওনার মনে হয় এই যারা শোকাহত ফ্যামিলি তাদেরকে এই এই খাবারগুলো দিলে তাদের একটা সান্ত্বনা দেওয়া হবে। কারণ এই সুযোগে ওরা ভালো-মন্দ খাওয়ার সুযোগ পাবে। যেটা কিনা লরার মোটেও পছন্দ হয়নি ১ম এ। লরা বলছে যে, "এটা কি ঠিক হবে?" কারণ যে খাবারগুলো ওরা পাঠানোর কথা বলছে, সেগুলো ওদেরই পার্টিতে বেঁচে যাওয়া উচ্ছিষ্ট বা বেঁচে যাওয়া খাবার-দাবার। কিন্তু লরার মা মিসেস শেরিডান লরাকে কনভিন্স করে যে, "না, এই খাবারগুলো আমি ফুড বাস্কেটে ভরে দিচ্ছি। তুমি গিয়ে দিয়ে আসো।" লরাকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে যে এই ফুড বাস্কেটটা মিস্টার স্কটদের বাড়িতে পৌঁছে দেবে এবং আমাদের তরফ থেকে সান্ত্বনা জানাবে। লরা যদিও পছন্দ হয় না কিন্তু মার কথা ফেলতে পারে না। তাই জন্য ও তখনও পার্টি অ্যাটায়ার পরে মানে তখনও ওর পরনে পার্টির পোশাক। সেই পোশাক পরেই ও আস্তে, আস্তে ওদের বাড়ি থেকে মিস্টার স্কটদের বাড়িতে যায়। আর যখন লরা নিজেদের বাড়ির থেকে মিস্টার স্কটদের বাড়ির দিকে যাচ্ছে, তখন ও দেখতে পাচ্ছে যে ওদের বাড়ির বিলাসবহুল সেটিং আর ওদেরই প্রতিবেশীদের যে দারিদ্র্যমুখর অবস্থা, তার যে stark কন্ট্রাস্টটা মানে তার যে বৈষম্য, বিভেদটা ও ভালো করে বুঝতে পারছে। লরা দেখতে পাচ্ছে যে যত ও নিজের বাড়ির থেকে এই পুওর নেইবারহুড মানে প্রতিবেশী অঞ্চল, এলাকা যেখানে সমস্ত ওয়ার্কিং ক্লাস পিপলরা নিম্নবিত্ত দরিদ্র শ্রেণীর লোকেরা বাস করে, সেখানে কিরকম বাড়িগুলো। ও বাড়ির বর্ণনাতে কি বলছে? শ্যাবি, খুব জীর্ণ, অন্ধকারাচ্ছন্ন, টিম টিম করে বাড়ির ভেতরে লাইট জ্বলছে মনে হচ্ছে। পরনে যেসব লোকেরা দাঁড়িয়ে আছে তাদের পরনে জীর্ণ পোশাক আর সবকিছুই যেন অন্ধকারময়। ওদের বাড়ির এত আহ, আলোকিত, ওদের বাড়ির মতো এত আলোকময় নয় সবকিছু। সবকিছু কেমন অন্ধকারাচ্ছন্ন। আর যখন ও নিজের পরনে ওই পার্টির বড় গাউন বড় ড্রেস পরে হাতে ফুড বাস্কেট এত সুন্দর সুন্দর খাবার নিয়ে এত সুন্দর একটা টুপি পরে ওই রকম একটা অঞ্চল থেকে হেঁটে আসছে, ওর মনে হচ্ছে যে ও যেন সম্পূর্ণভাবে আউট অফ প্লেস এবং আনকমফোর্টেবল। ওর অস্বস্তি হচ্ছে এরকম ভাবে এইরকম রাস্তা থেকে এইরকম পোশাকে হেঁটে যেতে। যখন লরা আল্টিমেটলি মিস্টার স্কটদের বাড়িতে এসে পৌঁছাচ্ছে, প্রথমেই ওর কার সাথে দেখা হচ্ছে? মিসেস স্কটের বোন। মিসেস স্কটের নাম হচ্ছে এম এর বোনের সাথে দেখা হচ্ছে, যিনি কিনা ওকে নিয়ে যাচ্ছে একটা কিচেনে মানে রান্নাঘরে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিচেন ফায়ারের পাশে রান্নাঘরে যেখানে আগুন জ্বলছে, সেখানে তার পাশে বসে আছেন উইডো মানে বিধবা। বিধবা মানে কি? মিস্টার স্কটের স্ত্রী, মিসেস স্কট। আর তার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তিনি অনেকক্ষণ ধরে কেঁদেছেন। যখন লরা ওই রান্নাঘরে ঢুকছে, তখন এই মিস্টার স্কট লরার দিকে তাকাচ্ছেন এবং তাকিয়ে উনি অবাক হয়ে যাচ্ছেন। কেন? কিন্তু তিনি বুঝতে পারছেন না। কারণ তার মনে এখন শোক রয়েছে। সে চিনতে পারছে না যে এই মেয়ে এটা কে? এই লরাকে সে চিনতে পারছে না যে এই মেয়েটি কে? এই মেয়েটি এখানে কি করছে? সে কমপ্লিটলি পাজলড হয়ে যায়। এবং লরাও ওনার এই এক্সপ্রেশন দেখে খানিকটা স্তম্ভিত হয়ে যায় এবং সে ইতস্তত বোধ করে, বুঝতে পারে না কি বলবে। তাই সে ফুড বাস্কেটটা ওখানেই নামিয়ে রাখে এবং ওখান থেকে বেরিয়ে আসে। তখন মিসেস স্কটের বোন ওকে নিয়ে যায় আরেকটি ঘরে, যেখানে যে ঘরটা হচ্ছে ডিমলি লিট মানে অল্প অল্প মৃদু আলো জ্বলছে এবং যেখানে একটা মৃত দেহ শুয়ে রয়েছে। এই মৃদু আলোতে
এই শুয়ে থাকা মৃতদেহের মুখের দিকে যখন লরা চেয়ে দেখছে, তখন ওর মনে হচ্ছে যে এর মুখে তো কত প্রশান্তি, কত শান্তি। কই দেখে তো মনে হচ্ছে না যে মৃত্যু এত আগলি, মৃত্যু কুৎসিত। মৃত্যুকে তো দেখে সুন্দর মনে হচ্ছে। লরার এই উপলব্ধি হয়। কেন এরকম কথা বলছে লরা? কারণ ও যখন অ্যাক্সিডেন্টের কথা শোনে বা মৃত্যুর কথা শোনে, তখনই ও দুটো জিনিস কমপ্লিটলি জানে, যে মৃত্যু অনিবার্য, মৃত্যু সবার ক্ষেত্রে হবে, এবং তাই জন্য এটা ভয়ঙ্কর বলে মনে হয়, এটাকে কুৎসিত বলে মনে হয়। কিন্তু আজ যখন লরা প্রথমবার একটি মৃতদেহ দেখছে, এরকম একটি মৃদু আলোর ঘরে এই মৃতদেহ কত শান্তিতে শুয়ে রয়েছে, তার মৃতদেহের মুখে, মিস্টার স্কটের ডেড বডির মুখে কতটা প্রশান্তি, সেটা দেখেও বুঝতে পারছে মৃত্যু কুৎসিত নয়, মৃত্যু সুন্দর। আর এটা বলার কারণ কি? মৃত্যুকে সুন্দর কেন বলছে লরা? কারণ যে যেই জিনিসটি কারোর মধ্যে ভেদাভেদ করে না, তার থেকে সুন্দর কিছু হতে পারে না। এতক্ষণ ধরে লরা দেখে এসেছে, আজকে সকাল থেকে গার্ডেন পার্টির আয়োজনের শুরু থেকে বিভিন্ন ভাবেও দেখেছে যে উচ্চবিত্ত আর নিম্নবিত্তদের মধ্যে বিভিন্ন ভাবে ভেদাভেদ রয়েছে। কিন্তু যখন ও মৃত্যুকে দেখছে, এই ডেড বডির মুখের শান্তি দেখেও বুঝতে পারছে যে মৃত্যু কারোর মধ্যে ভেদাভেদ করে না। মৃত্যু ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ করে না। তাই জন্যই লরার কাছে মনে হচ্ছে মৃত্যু তো খুব সুন্দর। লরা এই পুরো উপলব্ধিতে অভিভূত হয়ে যায় এবং সে আর ওখানে দাঁড়াতে পারে না। সঙ্গে সঙ্গে ছুটে মিস্টার স্কটদের বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তাড়াতাড়ি কোনো মতে কাঁদতে কাঁদতে সে ছুটে বাড়ি ফিরতে চায়। যখন সে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসে, ওদের বাড়ির গেটের কাছে ওর দেখা হয় ওর দাদার সাথে, লরি। এবং ও বোঝাতে চায় ও কি উপলব্ধি করেছে, ওর এক্সপিরিয়েন্সটা ও বোঝাতে চায় লরিকে, বলতে চায় যে ও কি দেখেছে, কি উপলব্ধি করেছে। কিন্তু যখন ও বলতে যায়, তখন ওর গলায় কথাটা আটকে যায়। একটা প্রশ্ন হয়তো লড়া করতে যাচ্ছিল, কিন্তু প্রশ্নটা সম্পূর্ণ করতে পারে না। ইজন্ট লাইফ, ইজন্ট লাইফ, জীবন কি? এই কথাটাই লরা বলে। আর এখানেই আমাদের গল্প শেষ হয়, লরার এই আনফিনিশড প্রশ্নটা থেকে, না বলা প্রশ্নটা থেকে। কিন্তু তাজ্জব এটা নয়, অবাক বিষয় হচ্ছে লরি বুঝে যায়। প্রশ্নটা কমপ্লিট না হলেও লরি, ওর দাদা কিন্তু বুঝে যায় এবং উত্তরে সে মাথা নাড়ায়। তার মানে সে বুঝে গেছে কি লরা বলতে চেয়েছিল, এবং সে যেন তার উত্তরে হ্যাঁ বলছে। এখানে আমরা বলতে পারি যে লরার প্রশ্নটা হয়তো এটা ছিল, ইজন্ট লাইফ সাপোজ টু বি বিউটিফুল? জীবন তো সুন্দর হওয়ার কথা, কারণ জীবনের জন্যই তো এত আড়ম্বর, এত বিলাস, এত বিলাসিতা, এত কিছু আমরা করে থাকি। জীবন তো সুন্দর হওয়ার কথা। জীবনের জন্যই তো এত পার্টি, এত লোক, এত মিউজিক, এত সুন্দর সুন্দর টুপি, জামা কাপড়, এসব তো জীবনকে উপভোগ করার জন্য। কিন্তু ওর আজকে কেন মনে হচ্ছে যে জীবনের থেকে মৃত্যু বেশি সুন্দর? তাই ও বলছে জীবন সব থেকে সুন্দর হওয়ার কথা না। লরি কিন্তু বুঝে যাচ্ছে, লরি হয়তো এর আগে উপলব্ধি করেছে, তাই ও হ্যাঁ বলছে। এখানেই আমাদের গল্প শেষ হয়। গল্পের শেষে আমরা দেখতে পারি যে লরা একটি অসম্পূর্ণ প্রশ্ন করে, কিন্তু যেটা ওর দাদা বুঝে যাচ্ছে। পুরো গল্পটিতে আমরা কয়েকটি থিম পরিষ্কারভাবে দেখতে পাই। প্রথমত অবভিয়াসলি ক্লাস ডিভিশনস বা ক্লাস কনসাসনেস। ক্লাস ডিভিশন মানে শ্রেণী বৈষম্য, ধনী দরিদ্র, উচ্চবিত্ত নিম্নবিত্তের মধ্যে ভেদাভেদ। সেটা তো আমরা প্রথম থেকে, গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসছি, যে কিভাবে উচ্চবিত্ত লোকেরা নিম্নবিত্তদের সম্পর্কে কিরকম অনুভূতি রাখে, এবং তাদের কাছে নিম্নবিত্ত জীবন উচ্চবিত্তদের কাছে কতটা মূল্য রাখে, সে সম্পর্কে আমরা দেখছি। আর কনসাসনেস কারণ লরা উপলব্ধি করছে প্রতি পদক্ষেপে এই যে শ্রেণী বৈষম্য, এই যে শ্রেণী ভেদাভেদ, এই উচ্চবিত্ত নিম্নবিত্তর ভেদাভেদ, এটা লরা বুঝতে পারছে, ও অ্যাওয়্যার হচ্ছে, ও সচেতন হচ্ছে। লস অফ ইনোসেন্স, যখন লরা প্রতি পদে কিছু না কিছু নতুন জানতে পারছে, শিখতে পারছে, তখন ওর যে সরলতা, শিশু সুলভ সরলতা, সেটা আর থাকছে না। কারণ ও তখন বুঝে যাচ্ছে রিয়ালিটিটা কি, বাস্তবটা কি। ও বুঝে যাচ্ছে যে সমাজে এরকম ভেদাভেদ আছে, যেখানে উচ্চবিত্ত লোকেরা, নিম্নবিত্ত যারা মানুষ,
কিন্তু তাদের মানুষ সম দেখে না, তাদের কষ্টটাকে প্রায়োরিটাইজ করে না, তাদের কষ্টের কোনো মূল্য নেই। এমনও আছে, এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের কষ্টের মূল্য দেয় না। এবং শেষেও দেখতে পাচ্ছে মৃত্যু, মৃত্যু কি ভ্যালু রাখে, মৃত্যুর নিউট্রালিটি ও বুঝতে পারছে যে মৃত্যু কতটা অনিবার্য এবং সুন্দর। আর এই সব কিছুর উপলব্ধিতে যে লড়ার যে সরলতা, সেটা কিন্তু আর থাকছে না। তাই লস অফ ইনোসেন্স। দ্য বিউটি অ্যান্ড ইনএভিটেবিলিটি অফ ডেথ। মৃত্যু ইনএভিটেবল, অনিবার্য, মৃত্যু হবেই, কিন্তু তাই বলে মৃত্যু ভয়ঙ্কর বা কুৎসিত না, মৃত্যু বিউটিফুল। আর কেন বিউটিফুল লরা বুঝতে পারছে সেটা, কারণ মৃত্যু কোনো ভেদাভেদ রাখে না, মৃত্যু সবাইকে সমানভাবে দেখে, তাই মৃত্যু বিউটিফুল। আর সুপারফিশিয়ালিটি অফ দ্য আপার ক্লাস। সুপারফিশিয়ালিটি মানে যে আপেক্ষিক বা উপরের যে ভাব ভঙ্গি উচ্চবিত্তরা রাখে, মানে চ্যারিটি করছি তাই জন্য ওদের কাছে খাবার পাঠাতে হবে এটা ভাবছেন, কিন্তু খাবারটা আমাদের পার্টি থেকে বেঁচে যাওয়া উচ্ছিষ্ট হলেও চলবে। এই যে উপরে দেখানো যে ভালোবাসা, সেটা উচ্চবিত্ত শ্রেণীর, সেটা এখানে খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে। ফ্লিটিং নেচার অফ হ্যাপিনেস মানে অস্থায়ী, আনন্দ কতটা অস্থায়ী সেটা আমরা দেখতে পাচ্ছি। লরা যখন প্রথমে গার্ডেন পার্টি নিয়ে মত্ত ছিল, যে গার্ডেন পার্টির আয়োজন নিয়ে, তখন হঠাৎ করে ট্র্যাজিক নিউজটাও পাচ্ছে যে মিস্টার স্কটের অ্যাক্সিডেন্ট সম্পর্কে। আর ও কিন্তু সেই আনন্দটা ধরে রাখতে পারছে না, ওর মনে সমানে সেই বিষাদ বিষণ্ণতা ভরেই রয়েছে। তাই আমরা দেখতে পাচ্ছি আনন্দ খুব অস্থায়ী। আর শেষেও তাই মৃত্যু, মিস্টার স্কটের মৃত্যু এবং লরা যখন ওখানে যাচ্ছে, ও মৃত্যু সম্পর্কে উপলব্ধি করছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আনন্দটা কতটা অস্থায়ী বা ক্ষণস্থায়ী। এই মেজর থিমগুলো আমরা এই গল্পে দেখতে পাই। আচ্ছা, এখানেই আমাদের গল্পের সামারি শেষ হচ্ছে। থ্যাংক ইউ।